স্তর থেকে আমাদের বেতন কর্তন করা হয়েছিল। এইটা নিয়ে কোনো ধরনের কোনো চিঠি দেওয়া হয়নি কি কারণে আমাদের এই বেতন কর্তন করা হলো। যখন বেশিরভাগ মেয়েরা প্রধান কার্যালয়মুখী হলো, যে তারা আসতে চাইলো স্যারদের সাথে দেখা করার জন্য, তখন তারা একটা জুম মিটিং এর আয়োজন করলো এবং জুম মিটিং মারফত আমাদেরকে জানালো যে দশম গ্রেডের সরকারি স্ট্রাকচার অনুযায়ী বেতন হচ্ছে 24,700, কিন্তু আমাদের বেতন হচ্ছে সাফল্য বেতন 27,100 এবং সহকারীদের 17,045 টাকা এবং দশম গ্রেডের সরকারি স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে 15,650 টাকা। যদি তারা আমাদেরকে এই স্ট্রাকচার অনুযায়ী স্যালারি দেয় তাহলে পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ে রাজস্ব স্থানান্তর করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকমের ঝামেলা করবে না। তাদের এই ঝামেলা মুক্ত হওয়ার কারণে হচ্ছে গিয়ে তারা আমাদের বেতন কম দিল এবং বলল যে তোমাদের পরবর্তীতে রাজস্ব স্থানান্তর করা হবে। দেখেন আজ 7 বছর ধরে, দীর্ঘ 7 বছরে 22,44,00,000 টাকা আমাদের বেতন থেকে নাই। কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে রাজস্ব স্থানান্তর করার বদলে এখন দলীয় একটা ট্যাগ দিয়ে আমাদের চাকরিটা শেষ করা হচ্ছে। মাঠ পর্যায়ে যদি আমাদের চাকরির কোনো রকমের কোনো প্রয়োজনীয়তা না থাকতো তাহলে এই প্রকল্প শেষ হয়ে যেত, সরকার এই প্রকল্প আর রাখতো না। কিন্তু মাঠ পর্যায়ে আমাদের এই চাকরির প্রয়োজনীয়তা আছে বিধায় সরকার এই প্রকল্পের 3য় পর্যায়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন যে আমরা 2018 সালে যখন যোগদান আমরা নভেম্বর মাসে করি এবং ডিসেম্বর মাসে অর্থ মন্ত্রণালয়ে পদ সৃজন করার চিঠি দেওয়া হয়। 2020 সালে আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের প্রকল্প পরিচালক মহোদয়কে সেই চিঠি দেওয়া হয় যে এই প্রকল্প শেষ হয়ে যাওয়ার আগে যেন পদ সৃজন করা হয়। এবং আপনারা জানেন যে পিএসসি মিটিং হয়, সেই পিএসসি মিটিং এর সপ্তম সভায় আমরা দেখেছি আমাদের সাবেক প্রকল্প পরিচালক জনাব মিনা ভারবিন স্যার ওইখানে সিদ্ধান্ত নিয়েছেন তারা যে এই প্রকল্পে মধ্যবর্তী মূল্যায়নের সুপারিশের প্রেক্ষিতে স্থায়ী পদ সৃজন করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা জানেন যে আমাদের এই প্রকল্পে 2বার মধ্যবর্তী মূল্যায়ন হয়েছে, একবার আইমেডি কর্তৃক হয়েছে এবং একবার কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের মাধ্যমে মধ্যবর্তী মূল্যায়ন করা হয়েছে। এবং আইএমইডির তথ্য অনুসারে এই প্রকল্পের সফলতা ছিল 98% এবং কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের তথ্য অনুসারে এবং সার্ভে অনুসারে এই প্রকল্পের সফলতার হার হচ্ছে 90%। এবং এই যে সার্ভেগুলো হয়েছে সেই সার্ভেগুলো অনুসারে পদ সৃজন করার কথা ছিল, স্থায়ী পদ সৃজন করার কথা ছিল, কিন্তু আমরা এই 7 বছরে কোনো ধরনের কোনো পদ সৃজন সম্পর্কিত চিঠি আমাদের প্রধান কার্যালয় থেকে করতে দেখিনি। তো এখন এই যে প্রকল্পের সফলতা, এই সফলতা এবং মাঠ পর্যায়ে সোজা কথা প্রান্তিক যে নারী যাদেরকে নিয়ে আমরা কাজ করি, প্রান্তিক নারী সরকারি বিভিন্ন সেবাসমূহের তথ্য পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের কাজ। আমরা 6টি বিষয়ে তাদেরকে তথ্য সেবা প্রদান করি, যার মধ্যে রয়েছে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, আইন, জেন্ডার, ব্যবসা। এই যে বিষয়গুলো নিয়ে তারা আমাদের উপরে এক ধরনের নির্ভরশীল হয়ে পড়েছে। সোজা কথা কোনো তথ্য প্রয়োজন, কোনো বিষয়ের কোনো সমস্যা সম্পর্কে সমাধান করা প্রয়োজন, তাদের মাথায় প্রথম যে কথাটা আসে তথ্য আপনারা অফিসে যাও, তাহলেই এই সমস্যার সমাধান হবে। আপনারা জানেন যে আমাদের অফিস থেকে আমরা প্রাথমিকভাবে স্বাস্থ্যসেবাও বিনামূল্যে দিয়ে থাকি, যার মধ্যে ডায়াবেটিক টেস্ট, হাইট, ওয়েট, প্রেশার মাপা এগুলো রয়েছে। এবং আমাদের দপ্তর থেকে lalsabuz.com নামে একটা ওয়েবসাইট রয়েছে, যার মাধ্যমে গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীরা তাদের উৎপাদিত পণ্য ঘরে বসে বিক্রি করে তারা স্বাবলম্বী হতে পারে। তারা হয়তোবা কেউ অনেক সুন্দর কাঁথা সেলাই করতে জানে, কেউ হয়তোবা সুন্দর ঘি বানাতে জানে, কেউ হয়তোবা সুন্দর আচার বানাতে জানে, কিন্তু সেটা কোথায় বিক্রি করতে হবে সে বিক্রি করতে ইচ্ছুক, কিন্তু উনি জানেন না কোন প্রসেসে সেটা বিক্রি করতে হবে বা কিভাবে সে ওইটা বিক্রি করে স্বাবলম্বী হবে। তাদেরকে স্বাবলম্বী করার দায়িত্ব কিন্তু তথ্য পাকার বেঁধে নিয়েছিল। এবং এই যে সরকারি দপ্তর যে বললাম যে 6টা দপ্তরের তথ্য সেবা আমরা দিয়ে থাকি, ওনারা কিন্তু ঘরে বসে জানেন না যে কখন কোন দপ্তরের কোন সেবা উন্মুক্ত হয়। এবং আপনারা জানেন যে দোকান থেকে কিংবা ইউডিসি থেকে যখনই করা হয়, যে কোনো অ্যাপ্লিকেশনগুলো করা হয়, তার জন্য কিন্তু টাকা নেওয়া হয়। আপনি যখন দোকান থেকে অ্যাপ্লিকেশন করবেন, চাকরির অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু আপনাকে কেউ বিনামূল্যে চাকরির অ্যাপ্লিকেশন করে দিবে না। আমরা কিন্তু বিনামূল্যে চাকরির অ্যাপ্লিকেশন করে দিচ্ছি। পরীক্ষার রেজাল্টগুলো দোকান থেকে বিনামূল্যে দেখতে দেয় না, আমরা কিন্তু বিনামূল্যে তাদেরকে দেখতে দিচ্ছি। সোজা কথা সুন্দর করে প্রিন্ট করে দিয়ে দিচ্ছি, চাকরির অ্যাপ্লিকেশনটা করে দিচ্ছি।
আপনার হচ্ছে যার যার বিদেশে আত্মীয় স্বজন আছে কিন্তু সুন্দর একটা অ্যান্ড্রয়েড সেট নেই, যার কারণে সে তার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছে না। আমাদের অফিস থেকে স্কাইপের মাধ্যমে কিন্তু তারা তাদের আত্মীয় স্বজনের সাথে বিদেশে যোগাযোগ করতে সক্ষম হচ্ছে। সুতরাং এই যে গ্রামীণ নারীদের কাছে আমরা একটা গ্রহণযোগ্যতা তৈরি করেছি, আমাদের যদি এই চাকরি থেকে বিদায় করে দেওয়া হয় শুধু যে আমরাই ক্ষতিগ্রস্ত হব শুধু কিন্তু তাই নয়, গ্রামীণ প্রান্তিক পর্যায়ের নারীরাও কিন্তু সুবিধা বঞ্চিত হবে। কারণ তারা কোথায় যাবে, কার কাছে যাবে, নতুন করে যারা আসবে তারা কি আমাদের মতো আন্তরিক হবে, এইটা নিয়েও কিন্তু তাদের মনের মধ্যে একটা প্রশ্নের তৈরি হবে এবং অবশ্যই প্রশ্ন আসবে। কারণ হচ্ছে যে মানুষগুলোকে সরকার 7 বছর ধরে ট্রেনিং দিয়ে যোগ্য দক্ষ করে তৈরি করেছে, নতুন করে যখন একজন মানুষ নিয়োগ দেওয়া হবে তখন কিন্তু সে এই অভিজ্ঞতা সম্পন্ন এবং দক্ষতা সম্পন্ন হবে না। এটা কিন্তু খুব স্বাভাবিক বিষয়। আপনারা জানেন যে এই প্রকল্প যে ৩য় পর্যায়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আউটসোর্সিং এ আসবে এবং এই জায়গায় যারা কর্মরত আছে তাদের থেকে 30% মানুষ থাকবে এবং 70% মানুষকে বাদ দিয়ে দেওয়া হবে। কথা হচ্ছে এই মানুষগুলোর ম্যাক্সিমামের বয়স অলরেডি 35 ওভার হয়ে গেছে কিংবা 32 ওভার হয়ে গেছে। সুতরাং তাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সের সময়সীমা তো নেই। এখানে 35% মেয়ে আছে স্টিল আনমেরিড। তাদেরকে যখনই ট্যাগ দিয়ে বিদায় করে দেওয়া হবে তারা নতুন কোনো জায়গায় চাকরি পাবে না এবং তাদের বিয়ে নিয়েও সমস্যা হবে, এলাকায় তাদের সমস্যা হবে। এবং এই যে আমরা চাকরির মাধ্যমে এত বছর ধরে একটা সম্মানের জায়গা তৈরি করে নিয়েছি, যখন আমরা চাকরিচ্যুত হব তখন কিন্তু আমরা সেই সম্মানের জায়গাটাও হারিয়ে ফেলবো। এবং এই তথ্য বা পরিবারের প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা কর্মকর্তা, প্রত্যেকটা সহকারী গ্রামীণ নারীদের কাছে একটা আদর্শ। কারণ হচ্ছে ওনারা আমাদেরকে দেখে ওনারা স্বপ্ন দেখে যে নারীরা স্বাবলম্বী হলে কত সুযোগ সুবিধা হয় এবং তাদের স্বাবলম্বীর ক্ষেত্রে আমরা কি ভূমিকা রাখি। ওনারা কিন্তু আমাদের উপরে নির্ভরশীল। এই যে তথ্য আপা, এই শব্দটা নিয়ে অনেকের মধ্যে ভুল একটা ধারণা আছে যে আপা কেন, এটার একটা ব্যাখ্যা আমি দিতে চাই। আপা শব্দটা হচ্ছে আপন। একজন কর্মকর্তা সে যখন স্যার কিংবা ম্যাডাম তাকে সম্বোধন করতে হবে, ওই যে গ্রামের নারী সে এসে তার কাছে তার মনের বক্তব্য, মনের ভাব একজন পুরুষ অফিসারের কাছে মানে ওইভাবে করে এক্সপ্লেইন করতে পারে না ঠিক যেভাবে আমাদের কাছে সম্ভব। এবং যখন আপা ডাকটা তাদের শোনায় তার মানে একে স্যারও ডাকতে হয় না, ম্যাডামও ডাকতে হয় না, এ আপা, এ আমার আপন। এবং আমরা তথ্য যেহেতু সরবরাহ করছি তাই আমাদেরকে তথ্য আপা বলা হয়। এই আপার সাথে অন্য কোনো নামকরণের কোনো সুযোগ নেই বা অন্য কিছুকে মিলানোর কোনো সুযোগ নেই। আমরা তথ্য পৌঁছে দেই তাই আমরা তথ্য আপা। এবং আমরা অন্য কোনো দলের সাথেও যুক্ত নই, আমরা পরীক্ষার মাধ্যমে এসেছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদের মেধাক্রম তৈরি হয়েছে, সেই মেধাক্রম অনুসারে আমাদের সিভি প্রধান কার্যালয়ে সংরক্ষিত আছে এবং প্রত্যেকটা সিভি আপনারা যদি ভেরিফাই করতে চান, পুলিশের এনএসআই রয়েছে, ডিজিএফআই রয়েছে, গোয়েন্দা বিভাগ রয়েছে, আপনাদের সময় লাগবে মাত্র 2 দিন এবং আপনারা খুব সহজে বের করতে পারবেন যে এই মেয়েগুলো কেউ স্টুডেন্ট অবস্থায় রাজনীতির সাথে জড়িত ছিল কিনা। আপনারা যদি বের করতে পারেন তাদেরকে বের করে দেন, কিন্তু যদি 10টা মেয়েও বের করতে পারেন সেই 10 জনের জন্য এই 1476 জন নারীর জীবনকে আপনারা কেন দুর্বিষহ করে তুলবেন? কেন তাদেরকে তাদের অবস্থানচ্যুত করবেন? কেন তাদেরকে চাকরি বিমুখ করবেন? কেন তাদেরকে বেকার করবেন? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেখানে প্রত্যেকটা মানুষকে বেকার শূন্য, বেকার মুক্ত করতে চাচ্ছেন, সেখানে আপনারা এতগুলো নারীকে কেন দক্ষ হওয়ার পরেও তাদেরকে বেকার করার ভার আপনারা নিজেদের হাতে তুলে নিচ্ছেন? এটা আমাদের তরফ থেকে আপনাদের উপরে একটা আমাদের প্রশ্ন। আপনারা জানেন যে যখন কোনো চাকরির সার্কুলার দেওয়া হয়, সার্কুলারের মধ্যে যেটা বেতন উল্লেখ করা থাকে সেইটাই কিন্তু আমরা বেতন পাবো, এটাই কিন্তু আমরা জানি। এবং চাকরির সার্কুলারগুলোতে যদি কখনো স্থান ভেদে বেতন ভিন্ন হয় সেটা অবশ্যই উল্লেখ করা থাকে। কিন্তু আমাদের এই চাকরির সর্বশেষ যে নিয়োগের যে সার্কুলার এসেছে 2023 সাল পর্যন্ত, তখন পর্যন্ত কিন্তু আমাদের বেতনের সার্কুলার এসেছে সর্বসাকুল্য বেতন 27,100 টাকা এবং 17,045 টাকা, কিন্তু এই বেতনটাও আমাদের প্রদান করা হয়নি। এটাও আমাদেরকে ঠকানো হয়েছে। তাহলে আমাদের যে 2 দফা নিয়ে আমরা আজকে থেকে 45 দিন আগে রাস্তায় বসেছিলাম, তার প্রথমটা ছিল যে আমাদেরকে যে ওয়াদা করা হয়েছিল যে আমাদের পদ সৃজনপূর্বক রাজস্ব স্থানান্তর করা হবে,
সেটা যেন করা হয়। এবং দ্বিতীয় দফা দাবি ছিল রাজস্বের আশ্বাস দিয়ে যে আমাদের বেতন কর্তন করা হয়েছে, প্রত্যেকটা মেয়ের 2 থেকে 2.5 লাখ টাকা বেতন জমা গেছে, সেটাও যেন ফেরত দেওয়া হয়। কারণ আমরা জানি যে সরকারি চাকরির বিধি অনুসারে যদি আমাকে 1 টাকা আমার বেতন থেকে কেটে নিতে হয়, সেটার জন্য একটা চিঠি দিতে হবে যে এই কারণে আপনার বেতন কর্তন করা হলো। কিন্তু আমরা চাকরির 7 বছর বসেও এরকম কোনো চিঠি পাইনি। সুতরাং আমরা এই টাকা ফেরত পাওয়ার দাবিদার বলে মনে করি।